প্রধানমন্ত্রী সফরের পরেই বঙ্গ সফরে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ব্যারাকপুরের আজকে আনন্দপুরী মাঠে যথারীতি অনুপ্রবেশ নিয়ে এক হাত নিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এর আগে ভরা সংসদে একেবারে তৃণমূল সাংসদদের উপস্থিতিতে তথ্য দিয়ে তিনি আক্রমণ শানিয়েছিলেন। অনুপ্রবেশ কিভাবে হচ্ছে, ভারতের কোথায় কোথায় এখনো কাঁটা তার দেওয়া যায়নি, এই তথ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে একমাত্র পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 550 কিলোমিটার এখনো পর্যন্ত অরক্ষিত রয়ে গেছে, যেখানে কাঁটাতার দেওয়া যাচ্ছে না স্রেফ জমি অধিগ্রহণের জন্য। রাজ্য সরকারকে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে দিয়েছে, কিন্তু এখনো রাজ্য সরকারের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করেনি। পরিস্থিতি এমন জায়গায় গেছে যেখানে হাইকোর্ট রাজ্য সরকারকে তিরস্কার করেছে, ভৎসনা করে 31শে জানুয়ারি অর্থাৎ আজকের দিনে এই সম্পূর্ণ জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করতে বলেছে এবং যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এই বর্ডার এলাকাতে তারা কাঁটাতার দিতে পারে তা সুনিশ্চিত করতে হবে। মূলত এই বাংলাদেশ অনুপ্রবেশ যাদের উপরে নির্ভর করে পুরো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত পশ্চিমবঙ্গে, সেই জায়গাগুলি দিয়ে মুসলিমরা এখানে অনুপ্রবেশ করছে এবং তাদের এই জাতি বিন্যাসের ফলে গোটা জেলার তো বটেই, এমনকি দেশে হু হু করে বেড়ে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, যা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পেছনে দেখুন কতটা রাজনীতি আছে, কতটা সমাজনীতি আছে, সেটা পরের বিষয়, কিন্তু এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই বাংলাদেশি মুসলিমরা ভারতে ঢুকে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। বাংলাদেশের পেছনে এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছে পাকিস্তান, আর পাকিস্তানের ইন্ধন পেয়েই পাকিস্তানিরা বাংলাদেশ হয়ে তারা ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছে, বিভিন্ন নাশকতামূলক কাজের সঙ্গে তারা যুক্ত হয়ে পড়ছে বা নাশকতা ঘটানোর জন্য তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। এই সমস্ত বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে ভারতীয় নিরাপত্তা জাতীয় পরিষদের মাথার মধ্যে রয়েছে। তৃণমূল একটা আঞ্চলিক দল, তাদের কোনো দায় নেই দেশের কোথায় কি হলো তাই নিয়ে, কিন্তু বিজেপি একটা সর্বভারতীয় দল, কংগ্রেস একটা সর্বভারতীয় দল, তাদের মাথা ব্যথা আছে যে দেশের কোথাও যদি কোনো নাশকতা হয়, কোথাও যদি সেখান থেকে অনুপ্রবেশ হয়, তার সম্পূর্ণ দায় কিন্তু এই যারা দায়িত্ব নিচ্ছেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারে যারা বসে আছেন, দিল্লিতে যারা বসে আছেন, তাদের ওপরে গিয়ে বর্তায়। যে কোনো ঘটনাতে যারা দিল্লিতে মস্তদে বসে আছেন তাদের মাথার উপরে গিয়ে পড়বে, তাদের ঘাড়ে গিয়ে বর্তাবে। এই জায়গায় দেশের আঞ্চলিক দলগুলির কোনো তাদের মাথা ব্যথা নেই, কিন্তু একেবারে ক্ষুদ্র রাজনীতির কারণে কেন বারবার করে এই অনুপ্রবেশের নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে সংঘাত বাড়ছে, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অবধি জল গড়িয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি একেবারে সম্পূর্ণ, এখানে সমস্ত কিছু ডেভেলপমেন্টের ক্ষেত্রে হলেও এখানে বিরোধী এবং শাসক দলের মধ্যে কোনো দিন তাদের মধ্যে কোনো সৌজন্যতা বা সমন্বয় আমরা দেখতে পাইনি। ভারতবর্ষের সমস্ত রাজ্যে শাসক এবং বিরোধীর মধ্যে তাদের মধ্যে সংঘাত আছে, তাদের মধ্যে বিরোধ রয়েছে, কিন্তু রাজ্যের যখন কোনো ডেভেলপমেন্ট হয়, উন্নয়ন হয়, সে সময় কিন্তু কোনো বিরোধী বা শাসক দল বলে আলাদা করে কিছু হয় না, কারণ সেটা রাজ্যের সম্পদ, উন্নয়ন যদি হয় রাজ্যের মানুষের জন্য হবে। আর এখানেই পশ্চিমবঙ্গ সব থেকে পিছিয়ে যাচ্ছে। আমরা কোনো সময় রাজ্যের উন্নয়নের স্বার্থেও কিন্তু এই বিরোধী এবং শাসক দল এক হতে পারি না, তার কারণ সেই ক্ষুদ্র রাজনীতি। এই আঞ্চলিক রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গ 50 বছর পিছিয়ে গেছে। যদি আমরা ধরি 1977 সাল থেকে, অর্থাৎ সেই কংগ্রেসের শেষ জামানা থেকে আজকে তৃণমূল কংগ্রেস এই আঞ্চলিক রাজনীতি করার কারণে কিন্তু পশ্চিমবঙ্গ তলানিতে চলে গেছে। একটা সময় যে রাজ্য সারা
ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জিডিপি ছিল, এখন তলানিতে এসে পড়েছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কিন্তু তার চাইতেও বড় বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি, সে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, জাতিবিন্যাস চেঞ্জ হয়ে গেছে। উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গ তো আছেই, তার সাথে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ বা 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইসব জায়গাগুলিতে বাংলাদেশি মুসলিম তারা ঢুকে গিয়ে এখানকার তারা সমস্ত এপিক কার্ড তৈরি করে, পরিচয়পত্র তৈরি করে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আর আজকে যখন এসআইআর হচ্ছে, এই এসআইআরে যাতে এদেরকে বাদ দেওয়া না যায়, বা এই যে কারচুপি, এই যে অবৈধ যে ভোটার কার্ড তৈরি করা হয়েছে, আধার কার্ড তৈরি করা আছে, সেগুলি যাতে ধরা না পড়ে, এই ভোটার তালিকা যাতে থাকে, তাদের নাম যাতে বাদ না যায়, তার জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস এই এসআইআরকে বানচাল করে দেওয়ার জন্য। বিভিন্ন কারণে, বিভিন্ন বাহানা দিয়ে এসআইআরে তারা গন্ডগোল করছে, বিভিন্ন জায়গায় বা মারধরও করা হচ্ছে। একই সঙ্গে এই এসআইআর যাতে সম্পূর্ণ না হয়, তার জন্য তৃণমূলপন্থী যারা বিএলও, এআরও যারা রয়েছেন, তারাও কিন্তু এর সঙ্গে জড়িয়ে পড়ছেন। কিন্তু এত সহজে কি ছাড় পাবে? নির্বাচন কমিশন একেবারে তারা কঠোর পদক্ষেপ নিতে পিছপা হচ্ছে না, এবং সরাসরি তারা জানিয়ে দিচ্ছে যে যদি নির্দিষ্ট সময়ে ভোটার তালিকা না হয়, তাহলে মামলা বহুদূর পর্যন্ত গড়াবে। আর আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে ঠাড়ে ঠোড়ে তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দিয়ে গেছে যে এত সহজে কিন্তু এবারে কেন্দ্রীয় সরকার ছাড়বে না। বিজেপি বাংলা দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে, এবং অমিত শাহ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলেছে যে 50% ভোট পেয়ে এবারে বিজেপি ক্ষমতায় আসবে। তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে গণনা শেষ না পর্যন্ত যেন ঘুম না হয়, অর্থাৎ জেগে থাকুন, প্রত্যেকটি বুথ পাহারা দিন। এই বার্তা তিনি দিয়েছেন। এখান থেকে তিনি যে বার্তা দিয়েছেন, একই বার্তা শিলিগুড়িতে দিয়েছেন। এরপরেও তিনি বারবার করে আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গকে এবারে, অর্থাৎ এই বাংলাকে নিজেদের মস্তদের আরও একটি পালক গোজার জন্য সম্পূর্ণ সমস্ত রকম শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। একথা বলার অপেক্ষা রাখে না। বিহার, উড়িষ্যা বা আসাম আর বাংলা, এই চারটিকে যদি তারা জয় করতে পারে, তাহলে গোটা পূর্ব ভারত যে রয়েছে, সেই পূর্ব ভারত বিজেপির দখলে চলে আসবে। যা এর পরবর্তী যে লোকসভা 2019-এ, সেই লোকসভায় কিন্তু একটা তার বিপুল বা বলতে গেলে বেনিফিট পাবে বিজেপি। কিন্তু এত কিছুর পরেও কি পশ্চিমবঙ্গ সরকারের টনক নড়বে? একটা যেখানটায় সামান্য 300 মিটারের একটা মেট্রো রেলের ব্রিজ করতে গিয়ে যেখানে বছরের পর বছর চলে যায়, একটা কাজ কেন্দ্রীয় প্রকল্প তারা করতে গেলে যেখানটায় জমি নীতি থেকে শুরু করে সমস্ত কিছুতে তাদেরকে বাধাপ্রাপ্ত হতে হয়, সেই সরকার যদি পশ্চিমবঙ্গে আবার 2026-এ ফিরে আসে, তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন কোথায় থাকবে? এই রাজ্যের মানুষের কি হবে? এই রাজ্যের মানুষের ভবিষ্যৎ কি হবে? সেটা বারবার করে এখানে বুঝিয়ে দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন এই কেন্দ্রীয় অমিত শাহ এর আগেও বলেছেন আপকি বার 200 পার, কিন্তু 77-এ থেমে গেছিল। আর এবারে যে তিনি কথা বলে গেলেন 50% ভোট, সেই ভোট কত শতাংশ পাবে সেটা সময় বলবে। তবে বলার অপেক্ষা রাখে না যে এবারে বিজেপির শারীরিক ভাষা কিন্তু অন্য রকম। এখনকার যারা বিজেপি বঙ্গ নেতারা রয়েছেন, তাদের শারীরিক ভাষাও কিন্তু পাল্টে গেছে। কিন্তু বিজেপির শারীরিক ভাষা পাল্টালো, জনগণ কি পাল্টেছে? জনগণ কি করবে তা তো জনগণের হাতেই রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় এসছে খোদ পশ্চিমবঙ্গের মানুষের।